উঠে বসলো আর তারপর আশিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, এটা কি হলো? তুমি এইভাবে আমার মুখের ওপর পানি ঢেলে দিলে কেন? তোকে না বলেছিলাম আমার চোখের সামনে পড়বি না, কিন্তু তারপরেও তুই কেন এখানে ঘুমিয়ে পড়েছিস? সকালবেলা ঘুম থেকে উঠেই তোর চেহারাটা আমার দেখতে হয়, এখন তো পুরো দিনটাই খারাপ যাবে। সরি, আমার ভুল হয়ে গেছে। রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হয়েছে, আর নাটক করিস না। নাটক আমার আর ভালো লাগছে না। এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ। আর যদি ভুল করে এসব কথা আম্মুকে বলার চেষ্টা করেছিস তাহলে তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। হাসালে। তুমি আম্মুকে আর কি বলবে? আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে। এখানে কাউকে বললে তো আর আমার কষ্ট কমে যাবে না। আর কপালে যেটা আছে সেটা তো হবেই। বিধাতার এখন জয় খণ্ডন। দেখ, তোর এসব লেকচার শুনতে সত্যি আমার একদম ভালো লাগছে না। তুই আমার চোখের সামনে থেকে সর। আমি কোনোভাবেই তোর চেহারা দেখতে চাইছি না। আশিকের কথায় প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না। প্রিয়াঙ্কা চুপচাপ সেখান থেকে উঠে আলমারি থেকে একটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই আশিক পিছন থেকে বলতে থাকে, ঢং দেখা বাঁচি না, এত রূপচর্চা করে কি লাভ তোর? এই রূপের কি দাম বল? প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না। চুল আঁচড়ানো শেষ হলে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। শাশুড়ি মায়ের সঙ্গে রান্নার কাজে হাত লাগাতে লাগলো। এদিকে আশিক তখনই নাস্তার টেবিলে এসে বসলো। আশিকের আম্মু তখন প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আশিক টেবিলে এসেছে, ওর নাস্তাটা দিয়ে এসো। আম্মু প্লিজ, আপনি যান না। আমাকে কেন বলছেন? তোমাকে বলছি মানে? তুমি আশিকের বিয়ে করা বউ, তার ব্যাপারে সব কিছু দেখভাল করার দায়িত্ব তোমার। তাকে নাস্তা দেওয়া থেকে শুরু করে সব কিছু তোমাকেই করতে হবে। তাহলে তোমাকে বলবো না তো কাকে বলবো আমি? না মানে, আসলে আম্মু। আমি কোনো না হ্যাঁ মানেই শুনতে চাইছি না। যাও তাড়াতাড়ি আশিকের নাস্তাটা দিয়ে আসো, আর তারপর কাজে হাত লাগাও। কাজ শেষ হলে তারপর আমরা দুজনে নাস্তা করব। প্রিয়াঙ্কা তখন শাশুড়ি মায়ের মুখের উপর আর কোনো কথা বলল না। চুপচাপ পাশে কেউ যেন নাস্তা সাজিয়ে টেবিলে নিয়ে গেল। প্রিয়াঙ্কার হাতে নাস্তার প্লেট দেখে আশিক নাস্তা না করে সেখান থেকে উঠে চলে গেল। পেছন থেকে প্রিয়াঙ্কা তখন বলতে থাকে, খাবারের সঙ্গে রাগ করতে নেই, খাবারটা খেয়ে যাও প্লিজ। আশিক প্রিয়াঙ্কার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। প্রিয়াঙ্কা মন খারাপ করে শাশুড়ির সামনে এসে দাঁড়ায়। তখন শাশুড়ি বলতে থাকে, মন খারাপ করো না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, সব কিছুই ঠিক হতে একটু সময় লাগবে। আমি কি অপরাধ করেছি সেটাই তো বুঝতে পারছি না। বাবা মা জোর করে আপনার বড় ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল, আর আমাকে ফেলে রেখে অন্য কারোর কাছে চলে গেল। এদিকে আপনি আবারও আপনার ছোট ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলেন, আর সে আমাকে অবহেলাই করে যাচ্ছে শুধু। এভাবে ভেঙে পড়ো না, একটু সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো, আমি তোমার বাবার কাছ থেকে তোমাকে অনেক বড় মুখ করে নিয়ে এসেছি। এখন যদি আমি তোমাকে এই বাড়িতে আবারও ফেরত পাঠাই, তাহলে আমার চাইতে অপমান হয়তো পৃথিবীতে আর কেউ হবে না। আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য এইদিকে তো আমার জীবন তেজপাতা হয়ে গেল। সেটা কি আপনারা একবারও ভেবে দেখেছেন? শোনো, আমি একজন মা, আমি খুব ভালো করেই জানি তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, আমিও তো নিরুপায়। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না। শাশুড়ি মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করতে লাগলো। দুজনে কাজ করতে করতে সকাল আনুমানিক 10টার মতো বেজে গেল। সবকিছু শেষ করতে সকাল 10:30টার মতো বাজে। দুজন নাস্তার টেবিলে বসেছে নাস্তা করতে। প্রিয়াঙ্কা খাবার সামনে নিয়ে বসে আছে। তখনই তার শাশুড়ি মা তাকে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, তুমি এখানে চুপচাপ বসে আছো কেন? খাবার খাচ্ছ না কেন? আমরা তো খেয়ে নিচ্ছি, কিন্তু আপনার ছেলে খাবার না খেয়ে চলে গেল। যে তোমার কথা চিন্তা করে না তার কথা তোমাকে এত চিন্তা করতে হবে না। সে বাইরে খাবার খেয়ে নিবে। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি। সে খাবার না খেয়ে থাকতে পারে না, কারণটা ক্ষুধা সহ্য করতে পারে না। তুমি খবর দিয়ে দেখো, এতক্ষণে হয়তো খেয়ে নিয়েছে।
কিন্তু তারপরেও আমার ভালো লাগছে না। এই সব কিছু আপনার ছেলে তো বাইরের খাবার খেতে পারে না, কিন্তু তারপরেও আমার ভালো লাগছে না এই সব কিছু। আপনার ছেলে তো বাইরের খাবার খেতে পারে না, এখন আমার জন্য রাগ করে থাকে, বাইরের খাবার খেতে হচ্ছে। ব্যাপার না, কয়েকটা দিন একটু কষ্ট করতে দাও, তারপর দেখবে এমনি এমনি সব কিছু ঠিক হয়ে গেছে। এই বলে তিনি প্রিয়াঙ্কাকে নাস্তা করতে বললেন আর নিজেও খাওয়া শুরু করেন। প্রিয়াঙ্কা তখন আর স্বাদ পাত চিন্তা না করে খাবার খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হলে রুমে এসে লম্বা একটা ঘুম দেয়। দুপুরের দিকে হঠাৎই তার ফোনে আশিক ফোন দেয় আর বলতে থাকে, বিকেলে আমার কিছু বন্ধুরা আসবে, তাদের জন্য রান্না বান্না করে রাখবি। কি রান্না করব? মন চাইলে তোর কলিজা কেটে ভুনা করে রাখতে পারিস, তাতেও আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? তোমার বন্ধুরা আসবে বলেছো, তারা কি খেতে পছন্দ করে সেটা তো আর আমি জানি না, তাই তোমার কাছে জিজ্ঞাসা করলাম তোমার বন্ধুদের জন্য কি রান্না করব, আর তার জন্য তুমি এমন ব্যবহার করছো আমার সঙ্গে। তোকে রান্না করতে বলেছি, শুধু এত কথা বলতে বলিনি। আমি যেন বাড়িতে এসে সব কিছু তৈরি দেখতে পাই, তা না হলে কিন্তু তোর কপালে খারাপ আছে, এটা আমি বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক ফোনটা কেটে দেয়। প্রিয়াঙ্কা তখন কি করবে ভেবে না পেয়ে বিছানা থেকে উঠে তার শাশুড়ির রুমে চলে যায় আর তারপর তার শাশুড়িকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে শাশুড়ি প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তুমি এক কাজ করো, ফ্রিজে গরুর মাংস রাখা আছে, সবার জন্য বিরিয়ানি রান্না করো, এতেই হয়ে যাবে, অন্য কিছু করার প্রয়োজন নেই। তাছাড়া এমনিতে অনেক বেশি গরম পড়েছে, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আনিয়ে রেখো, অন্য কিছু লাগবে না। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী কিচেনে এগিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিল। বাসার সামনের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস বানিয়ে রাখলো। বিকেল আনুমানিক 4টার মতো হবে বাজে। তখনই আশিক তার বন্ধুদের নিয়ে বাড়িতে প্রবেশ করলো। কলিং বেল চাপ দিতে প্রিয়াঙ্কা গিয়ে দরজাটা খুলে দেয়। প্রিয়াঙ্কাকে দেখে আশিকের চক্ষু অগ্নিবর্ণ ধারণ করে। প্রিয়াঙ্কা কোনো কথা বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। আশিক তার বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে, সবাইকে বসতে বলে। তখনই তার বন্ধুরা বলতে থাকে, আরে দোস্ত, বসবো তো পরে, আগে ভাবির সঙ্গে আলাপ করিয়ে দে। আরে বেটা এসেছে সবেমাত্র, একটু বিশ্রাম নিয়ে তারপর দেখবি, আমি একটু আসছি, তোরা এখানেই ওয়েট কর। এই বলে আশিক সেখান থেকে রুমে চলে গেল। রুমে গিয়ে প্রিয়াঙ্কাকে দেখতে পায় না, তার মোবাইলে একটানা ফোন দিতে লাগলো। প্রিয়াঙ্কা আশিক ফোন দিচ্ছে এটা দেখে রুমে চলে গেল। আশিক তখনই প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে বলতে লাগলো, কি রে, কি সমস্যা তোর? তোকে বলেছিলাম না আমার বন্ধুরা আসবে, তুই এরকম কাজের বেটির মতো সেজে আসিস কেন? কি সমস্যা তোর? আরে তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? আমি রান্নাঘরে কাজ করছিলাম, এই গরমে একদম যাতা অবস্থা, ছাড়ো, আমার লাগছে। আমাকে বন্ধুদের সামনে কেন অপমান করেছিস সেটাই বল। আমার বন্ধুরা তোর সঙ্গে দেখা করতে চাইছে, এখন যখন তোকে আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে যাব, তখন আমার বন্ধুরা মনে মনে কি ভাববে বল? এখানে আমার কি দোষ? তুমি নিজেই সেটা বলো। আমি তো রান্নাঘরে কাজ করছিলাম। রান্নাঘরে কি শাড়ি গহনা পরে মেকআপ করে কাজ করা যায় নাকি? তুই এত ফটর ফটর কথা বলিস কেন? ফটর ফটর কথা বলা আমার একদম পছন্দ নয়, সেটা কি তুই জানিস না? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসছি। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত থেকে নিজের চুলের মুঠি ছাড়াতে চেষ্টা করে। তখনই আশিক আবারও ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, শুধু 5 মিনিট, এর থেকে যদি 5 সেকেন্ড সময় বেশি লাগে তাহলে তোর কপালে খারাপ আছে। আর হ্যাঁ, এসব শাড়ি চুড়ি না, আলমারিতে গিয়ে দেখ, আমি ওয়েস্টার্ন ড্রেস এনে রেখেছি, ওটাই পরবি। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে চুপচাপ আলমারি খুলে একটা শপিং ব্যাগ বের করলো। আর সেটা বের করে দেখতে পেল সেখানে খুবই ছোট্ট একটা টপস আর জিন্স রাখা আছে। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, এই ড্রেসগুলো তো খুবই ছোট ছোট, এগুলো আমি পরবো কিভাবে? এগুলো পরলে তো শরীরের অনেক অংশই দেখা যাবে, আমি এগুলো পরতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করো। দেখ, একদম মেজাজ খারাপ করিস না,
এমনিতেই মেজাজ খারাপ হচ্ছে। চুপচাপ এই ড্রেসগুলো পরে নিয়ে, তা না হলে তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি কখনো এইসব ড্রেস পরিনি, আমার ভালো লাগে না এমন ছোট ছোট ড্রেস পরতে, লজ্জা লাগে। আমি কি তোর লজ্জা দিয়ে পানি খাবো নাকি? চুপচাপ ড্রেসগুলো পরে নিয়ে বলছি, তা না হলে কিন্তু এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। আশিক প্রচন্ড রেগে গেছে। এই মুহূর্তে তার কথা শোনা ছাড়া কোনো উপায় নেই। তাই প্রিয়াঙ্কা বাধ্য হয়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করার জন্য। ড্রেস চেঞ্জ করে রুমে এসে প্রিয়াঙ্কা একটা ওড়না দিয়ে নিজের শরীরটা কোনো রকম ঢেকে নিল। তখনই আশিক রেগে গিয়ে প্রিয়াঙ্কার শরীর থেকে ওড়নাটা একটানে সরিয়ে দিয়ে বলতে লাগলো, এসব কি নাটক শুরু করেছিস? এইসব ড্রেসের সঙ্গে কেউ না ক্যারি করে নাকি? সারা শরীর দেখা যাচ্ছে তো। দেখুক, তোর যখন একটা জিনিস দিয়ে হয় না তখন সবাই দেখবে, তাতে কি সমস্যা? তুই তো এটাই চাস। আগে আমার ভাইকে চেয়েছিস আর এখন আমাকে। তাহলে আমার বন্ধুরা না হয় তোকে দেখে একটু মজা নিল, তাতে খারাপের কি আছে? আশিকের এমন কথা শুনে প্রিয়াঙ্কার দুই চোখ দিয়ে জল পড়ছে। সে কোনো কিছুই ভাবতে পারছে না। আশিক তার সঙ্গে এত খারাপ আচরণ করবে এটা সে ভাবতেও পারেনি। আশিক যখন তার কাছ থেকে ওড়নাটা কেড়ে নিল, তখন সে নিজের চুলগুলো খুলে দিয়ে চুল দিয়ে নিজেকে আবৃত করার চেষ্টা করতে লাগলো। তখনই আবারও আশিক বলতে লাগলো, যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। অনিচ্ছা সত্ত্বেও প্রিয়াঙ্কা কোনো রকমের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আর চেহারাটা ঠিক করে নিল। তারপর আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে আসা মাত্রই আশিকের সব বন্ধুরা আর চোখে প্রিয়াঙ্কার দিকে তাকাচ্ছে, আর সবাই যেন প্রিয়াঙ্কাকে চোখ দিয়ে গিলে খাওয়ার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা এসব কিছু বুঝতে পেরে নিজেকে সেখান থেকে রক্ষা করার বৃথা চেষ্টা চালাতে থাকে। কিন্তু তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, যাও, আমার বন্ধুদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করো। কিন্তু আম্মু তো বললো সবার জন্য বিরিয়ানি রান্না করতে, আমি সবার জন্য বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস রেখেছি। মুখে মুখে তর্ক করছো কেন? তোমাকে যেটা বললাম সেটাই করো। আরে ভাই, এত সুন্দর একটা বউকে এভাবে ধমক দিয়ে কথা বলতে হয় নাকি? বউ ভালোবাসার জিনিস, তাকে ভালোবাসতে হয়, ধমক দিয়ে কথা বলতে হয় না। এই, তোকে আমি কতবার বলেছি আমার মুখের উপর কোনো কথা বলবি না? আমার মুখের উপর কথা বললে আমার একদম সহ্য হয় না। আমি তো কথা বলতে চাইনি, আসলে তুমি যখন আমাকে কল দিয়ে বললে রান্না করে রাখতে, কিন্তু কি রান্না করে রাখবো সেটা বললে না। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, তখনই আম্মু আমাকে বলেছে আমি যেন সবার জন্য বিফ বিরিয়ানি রান্না করে রাখি, আর আমি সেটাই করেছি। উদ্ধার করেছিস আমায়, এখন তোকে যেটা বলছি সেটাই করতে হবে। এটা যেন আম্মু কোনোভাবেই জানতে না পারে। আমরা যদি কোনোভাবে জানতে পারি আমি বন্ধুদেরকে নিয়ে এসে বাসার ভিতরে ড্রিঙ্কস করছি, তাহলে খুব রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তবে আগে বিরিয়ানিটা খেয়ে নাও, কারণ আম্মু যদি জানতে পারে তোমরা ড্রিঙ্কস করে বিরিয়ানি খাওনি, তাহলে তো আম্মু হাজারটা প্রশ্ন করবে। তখন হয়তো আমি মুখ ফসকে সত্য কথাটা বলেও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই খাবারের টেবিল সাজা, আমি বন্ধুদের নিয়ে আসছি। এই বলে আশিক সেখান থেকে তার বন্ধুদের কাছে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা খাবার টেবিল সাজিয়ে সবাইকে একত্রে খাবার টেবিলে খেতে দিল। সবাই খাবার খেয়ে নিল খুবই তৃপ্তি সহকারে। আসলে প্রিয়াঙ্কার হাতের রান্না খুবই সুস্বাদু। প্রিয়াঙ্কা যেমন দেখতে মাশাআল্লাহ, তেমনি তার হাতের রান্নাও খুবই ভালো। বন্ধুরা তো সবাই খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। আরে দোস্ত, তোর বউয়ের হাতের রান্না তো সেই টেস্ট। মাঝে মধ্যে আমরা কিন্তু তোর বউয়ের হাতের রান্না খেতে আসবো। তুই কিন্তু আমাদের একদম না বলতে পারবি না। হ্যাঁ দোস্ত, একদম ঠিক কথাই বলেছিস। আশিকের বউয়ের হাতের রান্না জাস্ট অসাধারণ, যার কোনো তুলনা হয় না। ভাবি, আপনি কিন্তু আমার বউকে একটু রান্না শিখিয়ে দিবেন। আমার বউটা আবার সেরকম ভালো রান্না করতে পারে না। আরে এভাবে বলার কি আছে? তোরা প্রথম দিন খেয়েছিস তো, তাই এমন অসাধারণ মনে হচ্ছে। রান্না সেরকম কিছুই না। আরে না ভাই, সত্যি বলছি, আমার বাড়ির স্বাদবিহীন
খাবার খেতে খেতে আমার মুখে স্বাদই চলে গেছিল। আজ তোর বউয়ের হাতের রান্না খেয়ে সেটা আবার ফিরে আসলো। সেই কবে এরকম ভালো খাবার খেয়েছি এটা আমার ঠিক মনে নেই। আর আমার বউটাও এমন, যদি কোনো দিন ভুল করে বাইরে থেকে খাবার খেয়ে আসি তাহলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। আচ্ছা ভাই, ঠিক আছে, আর বলতে হবে না। এখন ড্রয়িং রুমে গিয়ে বস। প্রিয়াঙ্কা, তুমি আমার সঙ্গে আসো। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে রুমের ভেতর চলে আসে। আলমারি থেকে বেশ কয়েকটা হুইস্কির বোতল বের করে প্রিয়াঙ্কার হাতে তুলে দেয় আর বলতে থাকে, ছাদে আমরা বন্ধুরা সবাই ড্রিঙ্কস করব, ওখানেই এই সব কিছু গুছিয়ে রেখে আয়। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, চুপচাপ এগুলো নিয়ে ছাদে চলে গেল। আর তারপর সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে আসে। এদিকে আশিক আর তার বন্ধুরা সবাই মিলে রাত পর্যন্ত ছাদে ড্রিঙ্কস করে। তারপর সবাই নিজেদের বাড়িতে চলে যায়। প্রিয়াঙ্কা তার শাশুড়ি আম্মুকে নিয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে এসেছিল। রুমে বসে বসে অপেক্ষা করছিল আশিক কখন রুমে আসবে। এদিকে তখন রাত আনুমানিক 10টা বাজে অবস্থায় রুমে প্রবেশ করে আর তখনই রুমের দরজা লাগিয়ে দেয়। আশিকের এমন অবস্থা দেখে প্রিয়াঙ্কা আশিকের দিকে এগিয়ে যায়। আশিক সজ্ঞানে ছিল না, একদম ঢলতে ঢুলতে রুমে প্রবেশ করছিল। তখনই প্রিয়াঙ্কাকে ধরে ফেলে আর বিছানার ওপর এনে বসায়। আশিক বসে থাকতে পারছিল না, তাই প্রিয়াঙ্কা তাকে শুইয়ে দেওয়ার চেষ্টা করে। বালিশে মাথা রেখে যেই না প্রিয়াঙ্কা সোজা হয়ে দাঁড়াতে যাবে, তখনই আশিক প্রিয়াঙ্কার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আশিকের এমন অবস্থা দেখে প্রিয়াঙ্কা খুব ভালোভাবে বুঝতে পারে আশিক পুরোপুরি মাতাল হয়ে গেছে, সে নিজের হুঁশের মধ্যে নেই। তাই প্রিয়াঙ্কা আশিকের হাত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আশিক তাকে সেই সুযোগ না দিয়ে দু হাত দিয়ে প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে আর নিজের সঙ্গে মিশিয়ে নেয়। এই প্রথমবার জীবনে কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেয়েছে প্রিয়াঙ্কা, তাই নিজেকে ঠিক রাখতে পারছিল না। আর এইদিকে আশিক বারবার প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কার ঠোঁটে গলায় ইচ্ছে মতো কিস করছিল আর বলছিল, অনেক ভালোবাসি তোমায় প্রিয়তমা, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, আজ তুমি আমায় পূর্ণতা দাও। এই বলে আশিক প্রিয়াঙ্কার সারা শরীরে নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকে। আর এদিকে প্রিয়াঙ্কা আশিকের স্পর্শ পেয়ে হারিয়ে যায় নতুন কোনো এক অজানা জগতে। সে বারবার চেষ্টা করলেও নিজেকে আর ধরে রাখতে পারছিল না। হাজার হোক, আশিক একটা পুরুষ আর সে একটা মেয়ে বলে কথা। লোহার কাছে চুম্বক গেলে চুম্বক তো লোহাকে আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। প্রিয়াঙ্কাও নিজেকে আর ধরে রাখতে না পেরে আশিকের সঙ্গে ভালোবাসার মহা সমুদ্রে ডুবে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা যখন গোসল করে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে নিজের চুল ঠিক করছিল, তখনই আশিক ঘুম থেকে উঠে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কাকে ফ্রেশ হতে দেখে বলতে থাকে, কি ব্যাপার, আজ এই সকালবেলা গোসল করেছিস কেন? আশিকের কথা শুনে প্রিয়াঙ্কা কোনো উত্তর দেয় না, চুপচাপ একটু মুচকি মুচকি হাসতে থাকে। এটা দেখে তো আশিকের আরো বেশি রাগ উঠে যায়, তাই সে ধমক দিয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তোকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তুই আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমি কি উত্তর দেব? তুমি নিজের দিকে তাকিয়ে দেখো না। কথাটা বলতেই আশিক নিজের দিকে তাকায় আর দেখতে পায় তার শরীরে একটা সুতার চিহ্নটুকু পর্যন্ত নেই। আশিক লাফ দিয়ে উঠে বসে আর কম্বলটা দিয়ে নিজের শরীরটাকে কোনো রকম ঢেকে নেয় আর তারপর বলতে থাকে, আমার কাপড় কোথায় গেল? এইসব কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার কাপড় চোপড় কোথায় গেল সেটা তো তুমি নিজেই ভালো করে জানো, আমাকে জিজ্ঞাসা করার তো কিছু নেই। আশিক মুহূর্তের মধ্যে রেগে যায় আর চিৎকার দিয়ে বলতে থাকে, আমি তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে, আমার কাপড় কোথায় গেছে? আর তুই রাতে উল্টাপাল্টা আমার সাথে কিছু করেছিস? আমি আবার তোমার সঙ্গে উল্টোপাল্টা কিছু করতে যাব কেন? যা করার সে তো তুমি নিজেই করেছো। আমি তো তোমাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে যেতে চাইছিলাম।
আর তখনই তো তুমি আমাকে জোর করে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছো, আর তারপর বাকি কথা তুমি নিজেই বুঝে নাও। কথাটা শোনা মাত্রই আশিকের রাগে অগ্নিমূর্তি হয়ে গেল। বিছানা থেকে উঠে সোজা লুঙ্গিটা পরে নিয়ে প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে বলতে লাগলো, হারামজাদি, তুই আমার সরলতার সুযোগ নিয়েছিস তাই না? আমি তোকে ডিভোর্স দেব, দেনমোহর 10 লক্ষ টাকা। তাই তো আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েই ডিভোর্স দেব, কিন্তু তোর সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। আরে আরে, এসব কি করছো তুমি? আমার লাগছে তো, প্লিজ ছেড়ে দাও। তোর সাহস কি করে হলো আমার সঙ্গে এসব কিছু করার? তুই একবারও চিন্তা করলি না আমি তোকে সহ্য করতে পারি না? আর সেখানে তুই আমার সঙ্গে এত কিছু করে নিয়েছিস। আরে তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? এখানে আমার কি দোষ? যা করার সেটা তো তুমি নিজেই করেছো। রাতে তুমি ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে গিয়েছিলে, তোমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছ? তুই তো ভালো করে জানতি আমি নেশা করেছি, তাহলে কেন আমার কাছে এসেছিলি? যখন আমি তোকে মাতাল অবস্থায় কাছে টেনে নিয়েছিলাম তখন তুই আমার থেকে দূরে সরে যেতে পারলি না। কি ভেবেছিসটা কি তুই নিজেকে? তুমি শুধু শুধু আমাকে মেজাজ দেখাচ্ছ। আমি চলে যেতে চাইছিলাম, তুমি আমাকে জোর করে তোমার কাছে টেনে নিয়ে গেলে। তাছাড়া আমি তোমার বিয়ে করা বউ, তোমার আবদার রক্ষা করা আমার দায়িত্ব। তোর দায়িত্বের গুষ্টি কিলাই। তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি, কিন্তু তোর সেই সব স্বপ্ন আমি কখনোই পূরণ হতে দিব না। আমি আজকেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব তোর ডিভোর্সের ব্যবস্থা করব। তোর শেষ আমি দেখে ছাড়বো। এই বলে আশিক আলমারি থেকে নিজের কাপড় চোপড় বের করে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এইদিকে প্রিয়াঙ্কা বেশ কিছু সময় রুমে বসে বসে কান্না করলো। তারপর নিজের চোখ মুছে নিয়ে কিচেনে চলে গেল শাশুড়ি মায়ের কাজে সাহায্য করার জন্য। আজকেও আশিক গতকালকের মতো নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যায়। এখন প্রায় প্রতিদিনই নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যাওয়াটা আশিকের রুটিন হয়ে গেছে। তাই আশিকের আম্মু এই ব্যাপারে আর কোনো কথাই বলে না। তবে প্রিয়াঙ্কা মাঝে মধ্যে আশিককে এ ব্যাপারে কোনো কিছু বললে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে খারাপ আচরণই করে। এদিকে আজ অফিসে আছে, কোনোভাবেই মন টেকাতে পারছে না আশিক। বারবার শুধু গতকাল রাত্রের ঘটনায় মনে করতে চাইছে। প্রিয়াঙ্কার সঙ্গে কিছু করেছে নাকি প্রিয়াঙ্কা তার সঙ্গে থেকে যাওয়ার জন্য এইসব তালবাহানা খুঁজে বেড়াচ্ছে। বেশ কিছু সময় চিন্তা করলো, কিন্তু কোনো কিছুই মনে করতে পারলো না। এদিকে আশিক মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর প্রিয়াঙ্কার সঙ্গে এক মুহূর্তও থাকবে না। প্রিয়াঙ্কাকে ডিভোর্স দিয়েই দেবে। এমন একটা মেয়ের সঙ্গে আর যাই হোক সংসার সম্ভব নয়। এসব চিন্তা করতে করতে আশিক দুপুর টাইমে তার এক বন্ধুকে ফোন দিল, যে অ্যাডভোকেট। তার সঙ্গে সবকিছু খুলে বলল। দেখ ভাই, প্লিজ তুই আমার বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি একজনকে ভালোবাসি, আর এদিকে আমার মা আমার ভাবির সঙ্গে জোর করে আমাকে বিয়ে দিয়েছে। এই মেয়েটাকে আমার একদমই পছন্দ নয়। অন্যদিকে আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে রাগ করে আছে। প্লিজ ভাই, আমি এই মেয়েটাকে ডিভোর্স দিতে চাই, তুই কিছু একটা কর। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পেরেছি। তোরা দুজনে একবার আমার চেম্বারে আয়, আমি দুজনের সঙ্গে একবার কথা বলি, তারপর সিদ্ধান্ত নিস। আরে ভাই, তুই কি বলবি সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেই সব কিছুর আর কোনো প্রয়োজন নেই। চিন্তা ভাবনা করা শেষ। আমি এই মেয়েটার সঙ্গে থাকবো না, এটাই আমার শেষ কথা। আরে ভাই, আমি তো সেটা বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও বিয়ে শাদির ব্যাপার, সারা জীবনের ব্যাপারে এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়। তুই একদিন সময় করে তোর বউকে নিয়ে আমার চেম্বারে আয়, আমি তোদের দুজনের সঙ্গে সামনাসামনি কথা বলি। আরে ভাই, তুই বুঝতেছিস না কেন? এই মেয়েটা কোনোভাবেই আমাকে ডিভোর্স দিতে চাইবে না, কারণ সে গরিব ঘরের মেয়ে। আমার ভাইয়াকে ফাঁসিয়ে বিয়ে করেছিল। বলতে গেলে ভাইয়া ও অন্য মেয়ের সঙ্গে রিলেশনে ছিল, তাকে বিয়ে করতে চাইছিল না, কিন্তু সে নাচতে নাচতে আমার ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল। আর
এদিকে যখন বিয়ের পরপরই ভাইয়া তার সঙ্গে কোনো সম্পর্ক না করে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে অন্যত্র চলে গেছে, তখনই আমার পিছনে পড়ে গেছে। আর এদিকে আমার মা, ও তো কেমন ইমোশনাল মানুষ সেটা ভালো করেই জানিস। হ্যাঁ, আমি বিষয়টা বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, তুই কোনো চিন্তা, আমি দেখছি। তোর আসতে হবে না। তুই তোর বউয়ের ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিস, আমি তোর বউয়ের সঙ্গে কথা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দেব, কিন্তু যেভাবেই হোক আমার ডিভোর্স চাই। আমি এই মেয়ের সঙ্গে আর থাকবো না। নেব। ঠিক আছে দোস্ত, তুই কোনো না, আমি থাকতে তোর চিন্তা, আমি তোর পাশে আছি, আমি ঠিক সবটা সামনে নেব। এই বলে আশিক আর তার অ্যাডভোকেট বন্ধু কথা বলা শেষ করে। সেদিন অফিস শেষ হলে আশিক আর বাসায় যায় না, পার্কে গিয়ে বসে থাকে। তখনই তার গার্লফ্রেন্ড নিশি তাকে ফোন করে। হ্যালো বেবি, কি করছো? কিছু ভালো লাগছে না, অফিস শেষ করে পার্কে বসে আছি। তুমি কোথায়? আমি তো বাসাতেই আছি। তুমি বাইরে আছো সেটা আমাকে বলবে না? তাহলে তো আমি কখনোই রেডি হয়ে চলে আসতাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তৈরি হয়ে চলে আসো। আজ বিকেলে আমি তোমার সঙ্গেই থাকবো। এই বলে আশিক ফোনটা কেটে দেয় আর পার্কে বসে থাকে। প্রায় ঘন্টা খানিক পর আশিকের কাঁধে হাত রেখে নিশি বলতে থাকে। বেবি, তুমি ওই গায়ের চিপ মেয়েটাকে ডিভোর্স কবে দেবে? তুমি কোনো চিন্তা করো না, আমি আমার অ্যাডভোকেট বন্ধুর সঙ্গে কথা বলেছি। সে বলেছে খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করে দেবে। তাড়াতাড়ি করো বেবি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আমাকে কোনো কিছু ভালো লাগছে না। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। আমারও তো তোমাকে ছাড়া থাকতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, এই গাইয়া চিপ মেয়েটা আমাকে আর একটু শান্তি দিচ্ছে না। তুমি একটু ধৈর্য ধরো, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি সব কিছু ম্যানেজ করছি। ঠিক আছে বেবি, তুমি তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, তোমাকে না আমি বলেছিলাম ওই মেয়েটার সঙ্গে এক রুমে ঘুমোবে না? ওই মেয়েটাকে এখনও তোমার সঙ্গে এক রুমে ঘুমোয়। আমার রুমেই থাকে, কিন্তু আমার বিছানাতে জায়গা দেই না। তাছাড়া তুমি তো জানোই আমার আম্মুর ব্যাপারে। আম্মু যদি জানতে পারে আমি ওকে আমার রুমে থাকতে দিচ্ছি না, তাহলে রাগারাগি করবে। ঠিক আছে বেবি, কিন্তু তুমি সবসময় ওই চিপ মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকবে। চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। আজ দুপুরে খাওয়া হয়নি, ভালো লাগছিল না, দুজনে একসঙ্গে খাবো। ঠিক আছে বেবি, চলো তাহলে। এই বলে আশিক তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। সেখানে বসে দুজনে খাবার খায়। গল্প করতে করতে কখন যে রাত 10টা বেজে গেল সেটা কেউই খেয়াল করলো না। তখনই হঠাৎ আশিক দেখতে পেল তার মোবাইলে কল আসছে। আশিক মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রিয়াঙ্কা তাকে কল করছে। অনিচ্ছা সত্ত্বেও আশিক তার কলটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়। কি ব্যাপার, কোথায় তুমি? তোমার অফিস তো বিকেল 5টার মধ্যে ছুটি হয়ে যায়, আজ এখনো বাসায় আসোনি কেন? আমার অফিস কখন ছুটি হয় সেটার খবরও তুই আজকাল রাখতে শুরু করেছিস নাকি? আমি সেসব কিছুর খবর কেন রাখতে যাব সেটা তুমি নিজেই বলো। তুমি তো প্রতিদিনই বিকেল 5টার মধ্যে বাসায় চলে আসো, কিন্তু আজ রাত 10টা বেজে গেছে, এখনো তোমার বাসায় আসার কোনো নামগন্ধ নেই। তাই তো জিজ্ঞেস করছিলাম। আমার যখন মন চায় আমি তখন বাসায় আসব, এটা নিয়ে তোর মাথা ব্যথা দেখানোর কোনো প্রয়োজন নেই। ফোন রাখ, আমার মেজাজ খারাপ করিস না। এই বলে আশিক ফোনটা কেটে দেয়, আর তখনই পাশে থেকে নিশি তাকে বলতে থাকে। কি হলো বেব, তুমি এভাবে কার সঙ্গে কথা বললে? ওই গায়ের চিপ মেয়েটা তোমাকে ফোন করেছিল নাকি? হ্যাঁ বেবি, আর বলো না, এই বদমাইশটা আমাকে জ্বালিয়ে মারছে। তবে বেশি দিন জ্বালাতে পারবে না, খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা করছি। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ কিন্তু জানে না তার আকাশে থাকে, সে পর্যন্ত তার হাত পৌঁছাবে না কোনোভাবেই। আই লাভ ইউ বেব। আমি এই জন্যই তোমাকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি খুব ভালো করেই জানি তুমি আর যাই হোক কখনো আমাকে ঠকাবে না। আমি কখনো তোমায়
ঠকাবো না বেবি, তোমাকে অনেক ভালোবাসি। তারপর তারা দুজনে আরো বেশ কিছুক্ষণ গল্প গুজব করে। আর তারপর রাত 11টার দিকে আশিক নিশিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসে। অপরদিকে প্রিয়াঙ্কা আর তার শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তখনই কলিং বেলের আওয়াজ শুনে প্রিয়াঙ্কা উঠে গিয়ে দরজা খুলতে চাইলে প্রিয়াঙ্কার শাশুড়ি মা প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কিরে তুই এতক্ষণে বাসায় আসলি কেন? এতক্ষণ কোথায় ছিলি? আম্মু, আমার একটু কাজ ছিল, একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখ, আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি খুব ভালো করেই জানি তুই তোর বন্ধুর সঙ্গে দেখা করতে যাসনি। তুই নিশ্চয়ই ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়েছিলি, তাই না? আম্মু, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা কেন বলবো? যেটা সত্য সেটাই বলছি। আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাছাড়া আমি কি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি? তুমি এই বিশ্বাস করো আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তুই তোর বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলি, কিন্তু একটাবার বাড়িতে ফোন করে তো বলে যাবি। প্রতিদিন বিকেলের মধ্যেই বাসায় চলে আসিস, আর আজ রাত 11টা বাজে। আমাদের কতটা টেনশন হচ্ছিল তুই জানিস? আই এম সো সরি আম্মু, আর কখনো এমন হবে না। এই যে কান ধরে বলছি, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এটাই শেষবার, তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু আজকের পর যদি কখনো তুই এমন কিছু করিস আর আমার কান পর্যন্ত সেটা এসেছে, তাহলে কিন্তু খুব ভালো হবে না, এটা আমি তোকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আম্মু, আর কখনোই এমন করব না। এই বলে আশিক কোনো রকমে তার মাকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে রুমে চলে আসলো। এদিকে আশিকের পেছন পেছন প্রিয়াঙ্কাও ওই রুমে আসলো। প্রিয়াঙ্কা রুমে এসেছে এটা দেখা মাত্রই আশিক রুমের দরজা লাগিয়ে দেয়। তখনই প্রিয়াঙ্কার হাতটা পেছন থেকে শক্ত করে চেপে ধরে বলতে থাকে, আর এত বড় সাহস! আমি কোথায় গিয়েছি না গিয়েছি সব কিছুর উপর গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছিস। এখন আবার আমার আম্মুর সঙ্গেও আমার ব্যাপারে নালিশ দেওয়া শুরু করেছিস। লাগছে আমার, ছাড়ো আমাকে। আমি আম্মুকে কিছুই বলিনি। আম্মু আমার কাছে জিজ্ঞাসা করেছিল তোমার ব্যাপারে। দেখ, নাটকবাজ মেয়ে, একদম নাটক করবি না। এসব নাটক আমার একদম ভালো লাগছে না। তুই কেন বুঝতে পারছিস না তোকে আমি দু চোখে সহ্য করতে পারি না? হ্যাঁ, আমি তো সেটা খুব ভালো করে জানি যে তুমি আমাকে সহ্য করতে পারো না। সেজন্য তো বলেছি আমাকে মুক্তি দিয়ে দাও তোমার জীবন থেকে। আমি অনেক দূরে চলে যাবো, আর কখনোই তোমার সামনে আসবো না। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে ঠিক আছে, তবে তাই হবে। আমি তোকে মুক্তি দিয়ে দেব। আমি তোকে আমার জীবনে চাই না, তোকে আমার জীবনে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একদম ঠিক, তাই করো। আমি তোমার এইসব অত্যাচার আর সহ্য করতে পারছি না। সত্যি আমি এইসব কিছু থেকে মুক্তি পেতে চাই, একটু মানসিকভাবে সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই। আশিক তখন প্রিয়াঙ্কার হাতটা ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পরে বিছানার উপর বসলে প্রিয়াঙ্কা বলতে থাকে, খাবার খাবে না? বাইরে থেকে খেয়ে এসেছো? তোকে বললাম না আমার কোনো ব্যাপারে তোকে না গলাতে হবে না। তুই তোর মতো থাক। এই যে কয়েকদিনে তুই তোর মতো থাক, যে কয়দিনে এই বাড়িতে আছিস। আসলে তুমি নাকি চিংড়ির মালাইকারি আর দই কাতলা খুবই পছন্দ করো, তাই আম্মু বলছিল আজ তোমার জন্য এগুলো রান্না করতে, তাই আমি রান্না করেছিলাম। রান্না করেছিস, ভালো করেছিস, আমাকে উদ্ধার করেছিস। এবার তুই নিজেই এগুলো গিলে ফেল। আমাকে এগুলো বলতে আসিস না। আমি তোর হাতের রান্না খাবো না। তোর মতো ডাইনির হাতের রান্না আমার গলা দিয়ে নামবে না। এই বলে আশিক তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর এদিকে প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে প্রতিদিনের মতো ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ে। এভাবেই চলে দিন। 2-3 দিন পর হঠাৎ একদিন বিকেল বেলা প্রিয়াঙ্কা ব্যালকনিতে বসে বসে মোবাইলে ফেসবুক স্ক্রল করছিল। তখনই হঠাৎ করে তার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। 2-3 বার রিং হওয়াতে প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে আপনার চিনতে পারার কথাও নয়,
কারণ আপনার সঙ্গে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি। আমি আপনার হাজব্যান্ডের বন্ধু। আপনার হাজব্যান্ড আমাকে বলল আপনারা নাকি দুজনে একসঙ্গে থাকতে চাইছেন না। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, তাই আমরা আলাদা হয়ে যেতে চাই। আমি আপনার কাছ থেকে এটুকুই শুনতে চাইছিলাম, কারণ আপনাদের তো বিয়ে হয়েছে শুনলাম কিছুদিন হলো, আর এখনই ডিভোর্স চান। তাই ভাবলাম একবার আপনার সঙ্গে কথা বলে নেই। তাছাড়া আপনারা যেহেতু নিউলি ম্যারিড, তাই আপনাদের বিয়ের 6 মাস না হওয়া পর্যন্ত আপনাদের দুজনকে কিন্তু একসঙ্গেই দেখুন, আমাদের বিয়ের প্রায় মাসখানেক হয়ে গেছে, তবে এর মধ্যে কখনো আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়নি। তাই বরঞ্চ এটাই ভালো হবে যে দুজন আলাদা হয়ে যাই আর আলাদা থাকি। ঠিক আছে, আমি যেহেতু আপনার হাজব্যান্ডের খুবই ভালো বন্ধু এবং খুবই কাছের বন্ধু, তাই আমি আপনাদের বিষয়টা চিন্তা করে দেখব। আমি আগামী 1 সপ্তাহ পর আবার আপনাদের দুজনের সঙ্গে কথা বলবো। দুজন একসঙ্গে বসে কথা বলুন। যদি সব কিছুর পরেও আপনাদের মনে হয় যে আপনারা একসঙ্গে থাকতে পারবেন না, তাহলে আমি আপনাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এত চিন্তা করার কোনো কিছুই নেই। আমরা দুজন একসঙ্গে কখনোই থাকতে পারবো না, কারণ আমরা দুজন দুজনকে মেনে নিতে এবং মানিয়ে নিতে পারছি না, আর ভবিষ্যতেও কোনোদিন পারবো না। তাই আপনি 1 সপ্তাহ নয়, 1 মাস পরেও যদি আমাকে ফোন দেন, তবুও আমার কথা একটাই থাকবে। ঠিক আছে, সব কিছুর পরেও আমি আপনাদের দুজনকে 1 সপ্তাহ সময় দিলাম। এই বলে অ্যাডভোকেট ফোনটা কেটে দিল। আর সেদিন রাতে যখন আশিক বাসায় আসলো, প্রিয়াঙ্কা আশিককে বলল, যা করেছো ভালোই করেছো, আমিও এটাই চাইছিলাম, এটাই আমাদের জন্য ভালো হবে। তুই কোনটার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, আর না বোঝার ভান করতে হবে না। তুমি যখন আমার সঙ্গে থাকতে চাও না, তুমি কি ভেবেছো আমি তোমাকে জোর করে আমার সঙ্গে রাখবো? কখনোই না। তুমি মুক্তি পেতে চাও তো যাও, তোমায় মুক্তি দিয়ে দিলাম। আর হ্যাঁ শোনো, আমাকে তোমার আম্মুর সঙ্গে কথা বলে কাল আমাদের বাড়িতে দিয়ে আসবে। কালকে শুক্রবার, তোমার অফিস নেই। আমি এখানে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি একটু মুক্তির নিঃশ্বাস নিতে চাই। সেটা আমাকে দিয়ে আসতে হবে কেন? তোর নিজের পা নেই নাকি? তাছাড়া গাড়ি আছে, ড্রাইভার আছে, ড্রাইভারকে বললেই তো দিয়ে আসবে। সব কিছুই ঠিক আছে, আমি সব কিছুই মেনে নিলাম, কিন্তু বিয়ের পর তুমি একবারও আমাদের বাড়িতে চাওনি। এবার তোমার কাছে আমি শেষ অনুরোধ করছি, কারণ প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের ইচ্ছে থাকে বিয়ের পর তাদের মেয়ের জামাই তাদের বাড়িতে যাওয়া আসা করবে। আমার বাবা মায়ের ভাগ্য তো সেটা নিয়ে আর হবেও না। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, এই শেষবারের মতো একটা কথা অন্তত রাখো। আচ্ছা ঠিক আছে, কাল দুপুরের দিকে রেডি হয়ে থাকিস। আমি তোকে তোদের বাড়িতে দিয়ে আসবো, তবে আমি কিন্তু সেখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে থাকতে হবে না, শুধু আমার সঙ্গে যাবে আর বিকেলে চলে আসবে, তাহলেই হবে। সেদিন সারা রাত আর প্রিয়াঙ্কা ঘুমাতে পারল না। সারা রাত কান্না করে কাটিয়েছে। কত স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল, সংসার করবে, কিন্তু সেই সংসার আর তার হয়ে উঠল না। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে, আর তার শাশুড়িও তাকে ঘুম থেকে ডেকে উঠায়নি। শাশুড়ি হয়তো ভাবছিল প্রিয়াঙ্কার শরীর খারাপ, তাই নিজেই নাস্তা বানানো আর রান্নার সমস্ত কাজ করে নেয়। প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, আর তারপর শাশুড়ির রুমে যায়। শাশুড়ি তখন বসে বসে টিভি দেখছিল। প্রিয়াঙ্কা তার শাশুড়ির পাশে গিয়ে বসে। প্রিয়াঙ্কাকে দেখে তার শাশুড়ি তাকে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তোমার চোখ দুটো এমন ফোলা ফোলা কেন? রাতে কি কান্না করেছো নাকি? আরে না আম্মু, কান্না করব কেন, এমনিতেই আজ ঘুম একটু বেশি হয়েছে তো এই জন্য চোখ ফুলে গেছে। আম্মু, আপনাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না, কি বলবে? এত আমতা আমতা করার কি আছে? আমি তো তোমাকে আমার নিজের মেয়ের মতোই মনে করি, তুমিও আমাকে নিজের মা মনে করো। যা বলার বলে ফেলো। আম্মু, 1 মাসের উপরে হয়ে গেল, আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। আমি কি একবার আমাদের বাড়ির থেকে ঘুরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি নিজেই তোমাকে এ ব্যাপারে বলতাম। নতুন নতুন যখন মেয়েদের বিয়ে হয়, তখন তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যাওয়া আসা করতে করতেই সময় কেটে যায়। কিন্তু তোমার জীবনে এতগুলো দুর্ঘটনা ঘটে গেল, তাই তো তোমার আর এইসব কিছুরই স্বাদ নেওয়া হলো না। তাই এখন তুমি তোমাদের বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে আসো। ঠিক আছে আম্মু,
আমি জানতাম আপনি না বলতে পারবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। তা আশিককে এ ব্যাপারে কোনো কিছু বলেছো নাকি? ওনাকে বলেছিলাম, উনি বলেছে আমাকে বাড়িতে দিয়ে আসবে আর বিকেলে চলে আসবে, কিন্তু আমাদের বাড়িতে থাকবে না। আচ্ছা ঠিক আছে, যাও। আর আমার ছেলেটাকে একটু স্বাভাবিক হয়ে আসার জন্য সময় দাও। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আম্মু, সেটারই চেষ্টা করছি। দেখা যাক আল্লাহ কি রেখেছে কপালে। যদি কপাল ভালো হয় তো ভালো কিছু হবে, আর না হলে তো যা হওয়ার তাই হবে। এই বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের রুম থেকে চলে আসে নিজের রুমে। নিজের রুমে এসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিল। আশিক ঘুম থেকে উঠল দুপুরের 12টার দিকে। ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কাকে রুমে দেখতে পেল না সে। প্রিয়াঙ্কার ব্যাপারে কোনো খোঁজও নিল না। নিজে ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে গেল খাবার খাওয়ার জন্য, আর তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। আমাকে কেন বলছিস? তোর বউ আছে, তোর বউকে বল। আমি কি সারা জীবন থাকবো নাকি? এখন থেকে বউয়ের কাছ থেকেই নিজের সমস্ত বায়না মিটিয়ে নেওয়ার অভ্যাস কর। আরে, বউ যখন দায়িত্ব পালন করার তখন করবে, এখন তো তুমি আছো, তুমি করবে। কিন্তু আশিকের আম্মু আশিকের কথার কোনো গুরুত্ব না দিয়ে প্রিয়াঙ্কাকে ডাকতে লাগলো আর বলতে লাগলো। প্রিয়াঙ্কা, আশিক খাবার টেবিলে এসেছে, আশিককে খাবার দাও। আর তুমি নিজেও দুপুরের খাবার খেয়ে নাও। তুমি না বললে আজকেই তোমাদের বাড়িতে যাবে? খাবার খেয়ে তৈরি হয়ে নাও, সকাল সকাল চলে যাও। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা আর এক মুহূর্ত দেরি না করে আশিককে খাবার দিতে আসে। কিন্তু আশিক তখনই খাবার টেবিল থেকে উঠে চলে যেতে চাইছিল। তখনই প্রিয়াঙ্কা আশিকের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, আমি তো তোমার জীবন থেকে চলেই যাচ্ছি, প্লিজ আর এমনটা করো না। আজকের দিনটা আমার হাতে খাবার খেয়ে নাও, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। আশিক তখন খাবার টেবিলে বসে পড়ল আর প্রিয়াঙ্কা নিজের হাতে আশিককে খাবার বেড়ে দিতে লাগলো। আশিক খাবার খেয়ে চুপচাপ রুমে চলে যায় আর তারপর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি হলে চলবে না। এই বাড়িতে তোর প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু নিয়ে যাক, কারণ আজকের পর তুই আর কিন্তু এই বাড়িতে এসে প্রবেশ করতে পারবি না। তাহলে কিন্তু খুব খারাপ হবে, এটা আমি তোকে বলে দিচ্ছি। যে বাড়িতে সংসার করতে এসেছিলাম সে সংসার করাই যখন হলো না, তাহলে আর এসে কি করব? এখানে আসার আমার আর কোনো ইচ্ছে নেই। সংসার করার ইচ্ছে মরে গেছে। আর শুধু এই বাড়িতে না, তোমার জীবনেও আর কোনোদিন আসবো না। এই বলি প্রিয়াঙ্কা নিজের সবকিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়, শাশুড়ি মায়ের কাছে যায় আর শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নেয়। শাশুড়ি মা তখন প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখো বৌমা, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা হয়ে তোমার কাছে একটা অনুরোধ করছি। প্লিজ আমার অনুরোধ রাখবে? এভাবে কেন বলছেন আম্মু? আপনি যদি আমাকে নিজের মেয়ে মনে করেন তাহলে নির্দ্বিধায় বলতে পারেন কি বলতে চান। দেখো, এই বাড়িতে যা হওয়ার হয়েছে, কিন্তু এই বাড়ির কোনো কথা যেন তোমাদের বাড়ি পর্যন্ত না পৌঁছায়, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সেরকম মানুষ নই যে শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ির মানুষের কাছে প্রকাশ করব। তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তাই তো বলছি। যাও, ভালোভাবে যেও আর পৌঁছে ফোন করো। আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ঠিক আছে আম্মু, আমি পৌঁছে আপনাকে ফোন করব। আর আপনি সময় মতো খাবার আর ওষুধ খেয়ে নেবেন। কোনো কিছুর অনিয়ম করবেন না কিন্তু, একদম। তাহলে কিন্তু আপনার শরীর খারাপ করবে। এই বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়। বাসার সামনেই গাড়ি দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা বাসা থেকে বের হতেই আশিক তার লাগেজ একটা গাড়ি পেছনে তুলে দেয় আর দুজনে গাড়ির ভেতরে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আশিক আর প্রিয়াঙ্কা পেছনে বসে আছে। সারা রাস্তা চুপচাপ এসেছে প্রিয়াঙ্কা, বারবার আশিকের দিকে তাকিয়েছিল, কিন্তু আশিক একটা বারের জন্য প্রিয়াঙ্কার দিকে তাকায়নি। প্রিয়াঙ্কা মনে মনে ভেবেছিল এতদিন তার সঙ্গে খারাপ আচরণ করলেও আজ হয়তো আশিক তার সঙ্গে একটু ভালো আচরণ করবে, তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলবে। কিন্তু সেই আশাই রয়ে গেল, সেটা আর বাস্তবে রূপ পেল না। প্রিয়াঙ্কাদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করাতেই
আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে। দেখ, আমি শুধুমাত্র তোর কথাই যাচ্ছি, তবে বেশি আধিক্যতা দেখাতে আসিস না। আর আমাকে কিন্তু জোর করে একদম তোদের বাড়িতে রাখার চেষ্টাও করবি না। আমি তোদের বাড়িতে থাকবো না, বিকেলের মধ্যেই চলে যাব। ঠিক আছে, তোমাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজেই তোমাকে বিদায় করে দিব। আমি চাই না তুমি এ বাড়িতে থাকো। এই বলে প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামে, আর এদিকে আশিক লাগেজটা গাড়ি থেকে নামিয়ে বাসার ভেতরে দিয়ে আসার জন্য ড্রাইভারকে বলে। আশিক প্রিয়াঙ্কা দুজনে একসঙ্গে এভারে ভেতরে প্রবেশ করে। আর এদিকে তখনই ড্রাইভার প্রিয়াঙ্কার লাগেজটা ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। ড্রাইভার যখন বের হচ্ছিল তখনই আশিক ড্রাইভারকে বলে দেয় বিকেলে এসে তাকে নিয়ে যেতে। আশিক আর প্রিয়াঙ্কা এই বাড়িতে আসবে, এটা এই বাড়ির কেউ আগে থেকে জানতো না, কারণ প্রিয়াঙ্কা আগে থেকে কাউকে কোনো কিছুই জানায়নি। প্রিয়াঙ্কা জেনা ড্রয়িং রুমে পৌঁছালো তখনই তার ছোট বোন দৌড়ে এসে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে বলতে থাকে। আরে আপু, এভাবে হুট করে আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে চলে আসলি? কাল রাতেই তো তোর সঙ্গে কথা হয়েছিল, কই একবারও তো বললি না। আর তুই আমাদের বাসায় আসবি? এখন যে আনন্দটা পাচ্ছিস বলে আসলে এই আনন্দটা পেতি নাকি? আমি তো তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইভাবে হুট করে চলে এসেছি। খুশি হয়েছিস তো? খুশি হয়েছি মানে? অনেক খুশি হয়েছি। সেই কবে বিয়ে করে চলে গেছিস, আর একটাবার আমাদের তোর কথা মনেও পড়ে না। একবার এই বাড়িতে আসলি না, কত করে বললাম। আজ তুই হুট করেই চলে এসেছিস। আমার যে এত খুশি আর কেউ হতে পারে না। জানিস তোকে কত মিস করেছিলাম। জানবো না কেন? আমি তোর বোন হই না? তুই মিস করছিলি এটা বুঝতে পেরেই তো আমি তোর কাছে চলে এসেছি। এখন অনেক দিন থাকবো তোর কাছে। আপু সত্যি বলছিস তো? সত্যি তোকে অনেক বেশি মিস করেছিলাম। তোর কথা অনেক মনে পড়েছিলাম। ভেবেছিলাম একবার গিয়ে আমি তোর সঙ্গে দেখা করে আসব। এখন দেখি তুই নিজেই চলে এসেছিস, ভালোই হয়েছে। এখন বল, আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু ভেতরের রুমে রয়েছে। তুই দুলাভাইকে নিয়ে রুমে যা, আমি আব্বু আম্মুকে বলে আসছি। আর দুলাভাই, আপনি এমন মুখ গোমরা করে আছেন কেন? আপনার মুখে কি একটুও হাসি নেই? কই না তো, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, আপনি কতটা ঠিক আছেন সেটা তো দেখতেই পাচ্ছি। আমি আপনার একমাত্র শালিকা হয়, তারপরও আপনি আমার সঙ্গে একটা বড় কথা বলার প্রয়োজন মনে করছেন না। সেই এসেছেন থেকে দেখছি মুখ গোমরা করেই রয়েছেন। কেন, আপনার মুখে কি হাসি নেই নাকি? আরে ছাড় না, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তাই ক্লান্ত লাগছে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। যা আব্বু আম্মুকে গিয়ে বল আমি এসেছি। এই বলে প্রিয়াঙ্কা তার ছোট বোনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর আশিককে বলতে থাকে। প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি, যতক্ষণ এখানে আছো ততক্ষণ কাউকে কিছু বুঝতে দিও না প্লিজ। এই বলে প্রিয়াঙ্কা আশিককে নিয়ে নিজের রুমে চলে গেল। আর ঠিক তখনই প্রিয়াঙ্কার আব্বু আম্মু প্রিয়াঙ্কার রুমে চলে আসে। আশিক তখন তাদেরকে সালাম দিয়ে কুশল বিনিময় করে, কিন্তু মুখটা ঠিক আগের মতোই রয়েছে, কোনো হাসি খুশি নেই। এই প্রথমবার মেয়ের জামাই আর মেয়ে বাড়িতে এসেছে। এই খুশিতে প্রিয়াঙ্কার মা তখনই প্রিয়াঙ্কার বাবাকে বাজারে পাঠিয়ে দিলেন আর মাছ মাংস প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসতে বললেন। প্রিয়াঙ্কার বাবাও অনেক খুশি হয়ে বাজারে চলে গেল। নতুন জামাই বাড়িতে এসেছে বলে কথা, খুশি তো হওয়ারই। তিনি মনের আনন্দে বাজার থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসলেন। সেই সব জিনিস নিয়ে আসতেই প্রিয়াঙ্কার মা নিজের হাতে নতুন জামাইয়ের জন্য রান্না বান্না শুরু করে দেন। এদিকে বিকেল ৩টার কাছাকাছি বাজতেই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে। আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার এখানে বসে থাকলে চলবে না, আমাকে এই মুহূর্তে চলে যেতে হবে। একটু দাঁড়াও, আমি দেখি আম্মুর রান্না কত দূর হলো। তুমি যদি এখন এখান থেকে খাওয়া দাওয়া না করে চলে যাও তাহলে আব্বু আম্মু অনেক কষ্ট পাবে। আমি তো আগেই বলেছিলাম এসব নাটক আমার একদম সহ্য হয় না। এসব নাটক না করতে, কিন্তু তারপরও কেন এসব নাটক করা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমার জীবন থেকে চলে যাব, এটাই তো প্রথম আর শেষবারের মতো আমাদের বাড়িতে আসা। প্লিজ আজকে একটু মানিয়ে নাও। আশিক তখন আর কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। এদিকে বিকেল 4টার মধ্যে প্রিয়াঙ্কার আম্মুর রান্না বান্না শেষ হয়ে গেলে মেয়ের জামাইকে নিজের হাতে খেতে দেন। খাওয়া দাওয়া শেষ হলে আশিক তাদের বাড়ি থেকে বের হয়ে আসে
আর প্রিয়াঙ্কাকে বলে আসে কখনো যেন আর আশিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও না করে। ডিভোর্সের ব্যাপারে কিছুদিনের মধ্যে চলে আসবে। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, তোমার সঙ্গে আমি আর কেন যোগাযোগ করব? আমি তো তোমাকে মুক্তি দিয়ে দিব বলেই তোমাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে এসেছি। কখনো আমার ছায়াও তোমার জীবনে পড়বে না। এরপর আশিক আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। চলতে থাকে দিন। প্রিয়াঙ্কা আর কখনোই আশিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না। আশিকও আর প্রিয়াঙ্কার কথা একদমই মনে পড়ে না। সেদিন আশিক অফিস থেকে আসতে তার আম্মু তার রুমে আসে। আশিকের আম্মু যখন আশিককে বলতে থাকে, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমার ফোন সুইচ অফ কেন বলছে? আর বৌমা এখনো কেন বাড়িতে আসছে না? কতদিন হয়ে গেল? আমি তো বলেছিলাম কিছুদিন থেকেই চলে আসতে, কিন্তু এখনো আসছে না কেন? দেখো, আমি মিথ্যা কথা বলে লাভ নেই। তোমার বৌমা এই বাড়িতে আর কোনোদিনও আসবে না। আমরা ডিভোর্সের অ্যাপ্লাই করেছি, কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আশিকের গালে ঠাস ঠাস করে দুইটা চড় পড়ে যেতে দেরি হলো না। আশিকের আম্মু আশিককে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলতে লাগলো, পাগল হয়ে গেছিস তুই? এসব কি বলছিস? বৌমাকে ডিভোর্স দিবি মানে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি আমাকে পাগল বানিয়ে দিয়েছো। তুমি তো জানতে আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। কিন্তু সেটা জানার পরেও এই ফকিন্নি মার্কা আমি এটাকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু আমি তো এটা মেনে নিব না। তাছাড়া একটা বিবাহিত মেয়েকে আমি কেন বিয়ে করব? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? কি আছে এই মেয়েটার মধ্যে? না আছে গুণ, না আছে রূপ, না আছে কোনো যোগ্যতা। যেটা করলি একদম ভালো করলি না। এর জন্য কিন্তু একদিন তোকে পস্তাতে হবে। আমি তোর মা হয়ে তোকে বলে দিচ্ছি, তুই যেটা প্রিয়াঙ্কার সঙ্গে করেছিস এটা তোর সঙ্গেও হবে। তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি? তুই যদি মনে করিস আমি তোকে অভিশাপ দিচ্ছি, তাহলে তাই। তোকে আমার আর কিছুই বলার নেই। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোর চেহারাটাও দেখতে চাই না। তুই এই বাড়িতে থাকবি না। এই বাড়ি থেকে বের হয়ে যা। তোদের মতো কুলাঙ্গার সন্তান আমার কোনো প্রয়োজন নেই। এই বাড়িটা আমার স্বামীর, তাই আমি তোদেরকে এই বাড়িতে থাকতে দেব না। আম্মু, তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ, তোমার স্বামী আমাদের জন্মদাতা বাবা, তার বাড়িতে আমাদের থাকার অধিকার রয়েছে। তুমি এভাবে বাইরে রাখা মেয়ের জন্য আমাদের সঙ্গে এরকম করতে পারো না। সেটা আমি কখনোই ভুলে যাইনি। তবে তোরা হয়তো ভুলে গিয়েছিস, তোর বাবা মারা যাওয়ার আগে এই বাড়ির দলিল আমার নামে করে দিয়ে গেছে। তাই এখন এই বাড়ি আমার অধীনস্থ। আমি এই বাড়িতে যাকে রাখতে ইচ্ছা হবে তাকেই রাখবো, যাকে বের করে দিতে মন চাইবে তাকেই বের করে দিব। আমরা কি তোমার আদল পেটের সন্তান নাকি পালিত সন্তান সেটাই তো বুঝতে পারছি না। বাইরের একটা মেয়ের সঙ্গে তুমি তোমার নিজের ছেলেদের সঙ্গে সম্পর্ক খারাপ করছো। তুই বাইরের মেয়ে কাকে বলছিস? প্রিয়াঙ্কা তোর বিয়ে করা বউ। এই বাড়িতে যতটুকু অধিকার আর সম্মান আমার রয়েছে, ততটুকু অধিকার আর সম্মান পাওয়ার অধিকার তারও রয়েছে। কিন্তু তোরা দুইজন মেয়েটাকে এইসব কিছু থেকে বঞ্চিত করেছিস। তাই আমি কোনো দিনও তোদের দুজনকে ক্ষমা করব না। একটা তো নিজে নিজে গিয়েছে, আর এখন তুই নিজে নিজেই এই বাড়ি থেকে বের হয়ে যা। এই কথা বলে আশিকের আম্মু আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেলেন। এইদিকে আশিক মনে মনে ঠিক করলো সে ও আর এই বাড়িতে থাকবে না। যেহেতু সে ভালো একটা চাকরি করে এবং বাবার বিশাল সম্পত্তি ছিল, সেই আশায় এতদিন এই বাড়িতে বসেছিল। কিন্তু এখন যখন তার নিজের মা তাকে ভুল বুঝতেছে, নিজের মা তাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, তাই সে আর এই বাড়িতে থাকবে না। সে নিশিকে বিয়ে করবে এবং দূরে কোথাও ভাড়া বাসা নিয়ে থাকবে। এরকম চিন্তা ভাবনা করে আশিক বাসা থেকে বের হয়ে পড়ে আর তারপর তার এক বন্ধুর বাসায় গিয়ে ওঠে। সেদিন রাতে তার বন্ধুর বাসাতেই থাকে আর পরের দিন সকালবেলা সেখান থেকে অফিসে যায়। এসব কোনো কিছুই নিজেই জানতো না। সে একটা ভাড়া বাসা নিল। তার 4-5 দিন পর তারপর সেখানে শিফট হয়ে নিশিকে সবকিছু জানালো। নিশি আর আশিক দুজনে একটা রেস্টুরেন্টে বসে আছে সামনাসামনি। তখনই আশিক নিশিকে সবকিছু জানায়।
সবকিছু শুনে নিশি বলতে থাকে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন তুমি এই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছো? তোমার ভাইয়া তো কোথাও চলে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার বাবার এই বিশাল সম্পত্তি, তুমি চলে আসার পর এসব কিছু যদি তোমার মা অন্য কাউকে দিয়ে দেয়, তখন তুমি কি করবে? সে আম্মুর যা ভালো মনে হয় তাই করুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি তো ভালো একটা চাকরি করছি, আমরা দুজন খুব ভালোভাবে চলে যেতে পারবো। আর ইউ ক্রেজি? তুমি মাস শেষে 50,000 টাকা স্যালারি পাও, এটা তো আমার খরচই হবে না। সংসার চলবে কি দিয়ে? তাছাড়া ভাড়া বাসায় থাকার অভ্যেস কোনো দিনও আমার নেই, আমি ভাড়া বাসায় থাকতে পারবো না। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে ভালোবাসো, আমার সঙ্গে থাকতে তোমার সমস্যা কি? তার 50,000 টাকা কি তোমার কাছে খুব কম কিছু মনে হয় নাকি? দেখো, আমি এত কথা বলতে পারবো না, আর এত কথা বলতেও চাই না। আমি তোমার সঙ্গে এই রিলেশনটা রাখছি না। আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। তোমার রাস্তায় তুমি যাও, আর আমার রাস্তায় আমি। যেখানে তোমার সম্পত্তি থাকবে না, সেখানে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এই বলে নিশি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। মন মরা হয়ে বসে রইল, আর তারপর বাসায় চলে আসলো। তার বন্ধুকে ফোন দিয়ে বাসায় ডেকে নিল, আর সবকিছু বন্ধুকে খুলে বলল। সবকিছু শুনে তার বন্ধু বলতে লাগলো, এটা সম্পূর্ণই তোর ব্যক্তিগত ব্যাপারে, এখানে তোকে আমাদের বলার কিছু নেই। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, কিছুই বলবো না। এই বলে রাজ সেখান থেকে চলে যায়। আর তারপর আশিক নিজের মতো করে চলতে থাকে। অফিস আর বাসা এইটুকুতেই সীমাবদ্ধ থাকে। এদিকে ডিভোর্স পেপার প্রিয়াঙ্কার কাছে চলে গেছে। প্রিয়াঙ্কা অলরেডি সাইন করে দিয়েছে। সেদিন বিকেল বেলা অফিস থেকে বের হচ্ছে আশিক, ঠিক তখনই দেখতে পেল নিশি একটা ছেলের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। আশিক এটা আর সহ্য করতে পারলো না, নিশির সামনে গিয়ে দাঁড়ালো। নিশিকে বলতে লাগলো, নিশি, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটা তোমার হাত ধরে আছে কেন? তোমাকে এত কিছু বুঝতে কে বলেছে? আমি বলেছি না তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। এখন আমি কি করি না করি সেসব ব্যাপারে তোমার নাক না গলালেও চলবে। আরে এটা তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। আমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পারসনকে কেন টেনে আনছো? তাকে থার্ড পারসন বলছো তুমি? আমি তো তোমার সঙ্গে ব্রেকআপ করে চলে এসেছি। এখন আমার লাইফে তুমি থার্ড পারসন। চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। প্লিজ নিশি, তুমি আমার সঙ্গে এরকম করো না। তোমার জন্য আমি আমার বিয়ে করা বউকে রিপোর্ট দিয়ে দিয়েছি, শুধু তুমি আমাকে বিয়ে করবে বলে। আর এখন কিনা তুমি আমাকে ফেলে অন্য একজনের সঙ্গে এসব করে বেড়াচ্ছ। তুমি একটা বোকা হাদারাম। তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? যে ছেলে তোমার জন্য নিজের বিয়ে করা বউকে ডিভোর্স দিতে পারে, সে ছেলে আমাকে ছেড়ে যাবে না তার নিশ্চয়তা কি আছে? ওই মেয়েটার সঙ্গে বিয়েটা শুধু আমার কাগজে কলমে হয়েছিল, তাকে আমি কোনোদিনও আমার স্ত্রীর অধিকার দেইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বিয়ে করতে চাই শুধু এই জন্য। কিন্তু আমার বর্তমান বয়ফ্রেন্ডের কাছে যা যা আছে, তোমার কাছে তার ছিটে ফোটাও নেই। ঢাকা শহরে তার নিজের 2-3টা বাড়ি আছে, গাড়ি আছে, আর সম্পত্তির কোনো অভাব নেই। আর তুমি তো একটা ভাড়া বাসায় ছোট একটা ফ্ল্যাট নিয়ে থাকো। আর না তো আছে নিজের গাড়ি, আর না তো আছে অন্য কোনো কিছু। আমি কেন তোমাকে বিয়ে করব? তার মানে তুমি আমাকে নয়, আমার বাবার সম্পত্তিকে ভালোবাসতে? এটা তো না বোঝার কিছু নেই, এটা তো ছোট একটা বাচ্চাও বুঝতে পারে। তাহলে তুমি কেন এসব নাটক করছো? সত্যি আমি খুব বোকা। মরীচিকার পেছনে ছুটতে গিয়ে আমাকে যে ভালোবাসতে, যে আমাকে স্বামীর মর্যাদা দিতে চেয়েছিল, তাকে আমি দূরে ঠেলে দিয়েছি। আমার কপালটাই খারাপ, তোমার পিছনে ছুট থেকে আমি সব কিছু হারালাম। এই বলে আশিক সেখান থেকে চলে আসে। তারপর চলতে থাকে দিন। এদিকে প্রিয়াঙ্কার শরীরটা ভালো যাচ্ছিল না। আজ 3 মাস ধরে পিরিয়ড অফ। নিজের মানসিক অবস্থা ভালো নেই বলে কাউকে কোনো কিছু বলছিল না।
হঠাৎ করেই একদিন প্রিয়াঙ্কা সেন্সলেস হয়ে পড়ে। তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে জানা যায় প্রিয়াঙ্কা প্রেগনেন্ট। এই কথাটা শুনে পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়। প্রিয়াঙ্কার আম্মু আশিকের আম্মুকে ফোন দিয়ে এই খুশির সংবাদটা জানায়। কিন্তু আশিকের আম্মু তখন মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। প্রিয়াঙ্কাকে হসপিটাল থেকে নিয়ে আসার পর আশিকের আম্মু প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসেন। একটা রুমে আশিকের আম্মু আর প্রিয়াঙ্কা বসে আছে। কেউ কোনো কথা বলছে না, একদম চুপচাপ। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আপনার ছেলের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, যেটা এখনো আমার ফ্যামিলির কেউ জানে না। তবে চিন্তা করবেন না, আমি আমার সন্তান কোনো দিন আপনাদের বাড়িতে যাব না। আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। আমি বুঝতে পারছি না এই মুহূর্তে তোমাকে কি বলবো আর কি বলা উচিত। তবে আমি তোমাদের পাশে আছি সারা জীবন, তোমাদের পাশে থাকবো। যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে একবার ফোন করে বলে দিও, আমি চলে আসব। আর আমার ছেলে দুটোই আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় গেছে আমি কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলেন, আপনার ছেলে নিশিকে বিয়ে করেনি? কে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই বিয়েতে একদম সম্মতি জানাইনি। আমি তাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। তারপর কোথায় গেছে আমি কোনো কিছুই জানি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কথা বলে তারা দুজনে। আর তারপর আশিকের আম্মু সেখান থেকে চলে যায়। মাঝে মধ্যেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসতো। এদিকে প্রিয়াঙ্কার ফ্যামিলি সবাই খুবই অবাক ছিল, কারণ প্রিয়াঙ্কার পেটে বাচ্চা এসেছে অনেক দিন হয়ে গেল। ইতিমধ্যে আশিক একবারও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসলো না। এটা নিয়ে প্রিয়াঙ্কার ফ্যামিলির সবাই প্রিয়াঙ্কাকে মাঝে মধ্যে প্রশ্ন করত। প্রিয়াঙ্কা বরাবরই সবকিছু খুব সতর্কভাবে এড়িয়ে যেত। কোনোভাবেই তাতে তার ফ্যামিলির কেউ এই সব কিছু বুঝতে না পারে সবসময় এই প্রচেষ্টা চালিয়ে যেত। দেখতে দেখতে প্রিয়াঙ্কা 8 মাসে প্রেগনেন্ট। হঠাৎ করেই একদিন প্রিয়াঙ্কা তার ছোট বোনকে নিয়ে ডক্টরের কাছে যায়। হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বের হতে যাবে, তখনই আশিকের সঙ্গে দেখা হয়ে যায়। প্রিয়াঙ্কা আশিককে দেখতে পেয়েও না দেখার ভান করে চলে আসছিল, কিন্তু তিশা তাকে দেখে ফেলে আর আশিককে ডাক দিয়ে বলতে থাকে, আরে দুলাভাই, আপনি এখানে? আপুকে রেখে আসলেন আর একটাবারও আমাদের বাসায় গেলেন না? পেছন থেকে এমন কথা শুনে থমকে দাঁড়ায় আশিক। আর তখনই পেছন ফিরে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা আর তার ছোট বোন। আশিক তাদের দিকে এগিয়ে যায় আর তখনই তিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, তা তোমার নতুন দুলাভাই কেমন? নতুন দুলাভাই? মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আবার কে সেটা তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পারলে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতাম না। তাছাড়া আমরা তো দুই বোন, আমার তো এখনো বিয়েই হয়নি, তাহলে নতুন দুলাভাই আসলো কোথা থেকে? তোমার আপুকে দেখে তো প্রেগনেন্ট মনে হচ্ছে, নিশ্চয়ই তার কারোর সঙ্গে বিয়ে হয়েছে। আমি তার ব্যাপারে জিজ্ঞাসা করছি। তিশা, তুই চুপ কর, তুই আমার শরীর খারাপ লাগছে, আমাকে নিয়ে বাসায় চল। কিন্তু তিশা প্রিয়াঙ্কার কথা শুনলো না। সে তখন আশিককে বলতে লাগলো, আপুর অন্য কারোর সাথে বিয়ে হবে মানে? আপনি কি বলতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, তোর ঢং করো না। আমার সঙ্গে তো তোমার আপুর কবেই ডিভোর্স হয়ে গেছে। আর তোমার আপুর সঙ্গে আমার কখনো সেরকম কোনো সম্পর্কই হয়নি যাতে সে প্রেগনেন্ট হতে পারে। তাহলে তোমার আপুর পেটে বাচ্চা আসলো কোথা থেকে? আপুর সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গেছে মানে কি? পাগলের মতো কথাবার্তা বলছেন। আপু 4 মাসে প্রেগনেন্ট? কথাটা শুনেই আশিকের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। সে কোনো কিছুই হিসাব মিলাতে পারছে না, কারণ প্রিয়াঙ্কার সঙ্গে তার ডিভোর্স হয়েছে মাত্র 7 মাস। আর 1 মাস আগেই সে প্রিয়াঙ্কাকে তাদের বাড়িতে রেখে গিয়েছিল। তাহলে প্রিয়াঙ্কা 8 মাসে প্রেগনেন্ট হয় কিভাবে? তখন আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, অনেক ছাড় দিয়েছি তোমায়, আজ আর ছাড়ছি না। বলো এই সন্তানের বাবাকে। মিস্টার আশিক, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার ডিভোর্স হয়ে গেছে, তাই আমি আমার ব্যাপারে আপনাকে কোনো পরিচয় দিতে বাধ্য নই। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। আরে আপু, তুই দুলাভাইয়ের সঙ্গে এমন কেন করছিস? আর তোদের মধ্যে এত কিছু হয়ে গেছে, সেটা আমরা ফ্যামিলির মানুষ হয়ে কেউ কিছুই জানতে পারলাম না। প্রিয়াঙ্কা, চুপচাপ এখানে দাঁড়াও।
আমার কথার উত্তর দাও, বলো এই বাচ্চার বাবাকে। আমার জীবনে একজন পুরুষই আমাকে ছুতে পেরেছে। তুমি নেশা করে এসে আমার সঙ্গে সময় কাটিয়েছিলে, আর তারই ফল এটা। অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করার ক্ষমতা রাখে না। আর তোমার ভাই তো বিয়ের রাতেই আমাকে ফেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়েছিল। আশা করি আর কোনো প্রশ্ন নেই। এই বলে প্রিয়াঙ্কা তার ছোট বোন তিশার হাত ধরে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই আশিক প্রিয়াঙ্কার পা দুটো জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে এসব আপনি কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছাড়ুন আমাকে, বাসায় যেতে হবে, আমার শরীর খারাপ লাগছে। প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। যা করেছি ভুল করেছি, তার জন্য আমি তোমাকে পায়ে ধরে মাফ চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর আমার সন্তানকে স্বীকৃতি দিতে চাই। আমি চাই না আমার সন্তানকে কেউ আঙুল তুলে বলুক তোর বাবার পরিচয় কি। আল্লাহর কাছে এটাই বলি, আমার সন্তানের জীবনে কখনো এমন দিন না আসুক। আমার সন্তানের জন্য আমি যথেষ্ট, কাউকে লাগবে না আমার। প্লিজ তুমি এমন করো না। যা করেছি ভুল করেছি, তার ফল আমি ভোগ করছি। তোমাকে রিপোর্ট দেওয়ার পর আম্মুর সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম নিশিকে বিয়ে করব, কিন্তু নিশি আমাকে নয়, আমার বাবার টাকা পয়সা আর সম্পত্তিকে ভালোবাসতো। তাই সে যখন জানতে পারলো আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেছি, তখন সে আমাকে ফেলে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে চলে গেল। তারপর থেকে একাই আছি, আর কাউকে জড়াইনি এই জীবনে। আল্লাহ হয়তো এটাই চেয়েছিল, তাই তো আবারও তোমার সঙ্গে দেখা হলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর ভুলের শাস্তিও পেয়ে গেছি। প্লিজ আর তুমি অভিমান করে থেকো না। চলো, আমি এক্ষুনি কাজী অফিসে গিয়ে আবারও তোমাকে বিয়ে করব, আর আমার সন্তানকে পিতৃ পরিচয় দিব। বললাম তো, তার কোনো প্রয়োজন হবে না। তখনই পাশ থেকে প্রিয়াঙ্কার ছোট বোন প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখ আপু, যা হওয়ার তা তো হয়ে গেছে। যেটা আব্বু আম্মু জানে না সেটা সবার অজান্তেই থাক না, কারণ আব্বু আম্মু জানতে পারলে খুবই কষ্ট পাবে। তুই দুলা ভাইয়ের সঙ্গে তাদের বাড়িতে চলে যা। তুই এবং তোর অনাগত সন্তান ভালো থাক, সুখে থাক, সেটাই চাই রে। কিন্তু আর কোনো কিন্তু নয়, প্লিজ আমার সঙ্গে চলো। এই বলে আশিক তখনই প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকে একটা কাজী অফিসে চলে গেল। আর সেখানে গিয়ে ইসলামিক শরীয়ত মোতাবেক প্রিয়াঙ্কাকে আবারও বিয়ে করে। সেখান থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আশিকের আম্মু। কলিং বেল চাপ দিতেই তিনি উঠে গিয়ে দরজাটা খুলে দেন। আশিক আর প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলতে থাকেন, আল্লাহ আমার ডাক শুনেছে। প্রতিদিন রাতের নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতাম, যেন আমার ছেলেটা তার ভুল বুঝতে পেরে আর আমার পুত্রবধূ আর আমার নবগত বংশধরকে মেনে নিয়ে এই বাড়িতে ফিরে আসে। হ্যাঁ আম্মু, সত্যি তাই হয়েছে। আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এবার থেকে শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করো, যেন তোমার কলিজার টুকরা ছেলের বউ আর নাতিকে নিয়ে সারা জীবন এই বাড়িতেই থাকতে পারি, আর কখনো যেন কোনো পরিস্থিতিতেই কেউ কাউকে ভুল না বুঝি। ইনশাল্লাহ আমার সুখের সংসার কারো নজর না লাগুক, সুখ শান্তিতে ভরে উঠুক আমার সোনার সংসার। এই বলে খুশি মনে আশিকের আম্মু আশিক আর প্রিয়াঙ্কা আর তাদের অনাগত সন্তানকে বরণ করে খুশি মনে ঘরে তুলে নিল। আশিক প্রিয়াঙ্কা শুরু করলো এক নতুন জীবনের নতুন গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। এই ছেলের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের চলার পথের অনুপ্রেরণা। আমাদের প্রেমের গল্পগুলো ভালো লাগলে ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।